আসসালামু আলাইকুম। শীত তো চলেই যাচ্ছে, তাই না? এই শীতে চলেন আরও একটি ভাপা পিঠার রেসিপি তৈরি করে নেই। আজকে কিভাবে ভাপা পিঠাটা তৈরি করলাম সেই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিব। এর আগেও কিন্তু একটি ভাপা পিঠার রেসিপি আমি আমার চ্যানেলটিতে বা পেজটিতে শেয়ার করেছিলাম। আশা করছি যারা পারেন না তারা অবশ্যই দেখে নিয়েছেন এবং উপকৃত হয়েছেন। আজকে এই 6টি ছোট ছোট বাটি দিয়ে আমি পিঠাগুলো তৈরি করব। চাইলে আপনারা আরও বড় বাটি দিয়ে একবারে তৈরি করে তারপর কেকের মতো কেটে কেটে খেতে পারেন, সেক্ষেত্রে কষ্টটা একটু কম হবে। আর এরকম ছোট করে পিঠাগুলো তৈরি করলে দেখতে সুন্দর লাগে, আর আমি মনে করি যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও টেস্টি হয়ে থাকে। তো চলেন পিঠাগুলো আজকে তৈরি করে নেই। কোন পদ্ধতিতে আজকে আমি পিঠাগুলো তৈরি করলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি যারা পারেন না তাদের কোনো না কোনো কাজে আসবে এবং তারাই উপকৃত হবেন। আজকে প্রথমে আমি চালের গুঁড়াটাকে 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ গুঁড়া আমি সাদা রাখবো, আর 1 ভাগ গুঁড়ার সাথে আমি আমার যে গুড় আছে সেই গুড়টা মিশিয়ে নিব, অর্থাৎ ঝোলা গুড়টা মিশিয়ে কালার করে নিব। এখানে বাদাম কিশমিশ আমি একটু গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি সেই খেজুরের ঝোলা গুড়টা, আর নারিকেল নিয়েছি কুড়িয়ে। এখন 2টা চালের গুঁড়ার সাথে প্রথমে লবণ মিশিয়ে নিচ্ছি। এখন একটা চালের গুঁড়ার সাথে আমি এই ঝোলা গুড়টা মিশিয়ে একটু কালার করে নিব, এবং ঝোলা গুড়টা মিশানোতে অর্ধেকটা পিঠা কিন্তু মিষ্টি হয়েছিল, অর্থাৎ খুবই টেস্টি হয়েছিল। চাইলে আপনারা এই গুঁড়াটা কিন্তু দুধ দিয়ে গুলিয়ে নিতে পারেন। এর আগে কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম দুধ দিয়ে আমি এই চালের গুঁড়াটাকে গুলিয়ে নিয়েছি। আর এই যে আমার মনে হয়েছে গুড়টা কম হয়েছে, তাই আমি ঝোলা গুড়টা আরও কয়েক চামচ হাতে করে নিয়ে এভাবে ডলে ডলে গুঁড়াটাকে তৈরি করে নিচ্ছি। এটা একমাত্র ডিপেন্ড করবে আপনাদের ইচ্ছের উপর। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু গুড় দিয়ে আসলে এই গুঁড়াটাকে আপনারা মিশিয়ে নিতে পারেন। আর কালারটাও খুব সুন্দর এসেছিল, দেখতেও সুন্দর হয়েছিল পিঠাগুলো। যে জিনিসটা দেখতে সুন্দর আমি মনে করি সেই জিনিসটা খেতেও কিন্তু সুন্দর, অর্থাৎ সুস্বাদু হয়ে থাকে। আর রান্না তো হচ্ছে একটা শিল্প, তাই না? এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয়। যার মনের শৈল্পিক চিন্তা ভাবনা যেরকম, তার হাতের খাবারগুলোও কিন্তু সেরকম সুস্বাদু হয়ে থাকে। আমি মনে করি সব কিছু আপনার মনের উপর কিন্তু ডিপেন্ড করবে। মন ভালো না থাকলে আপনার কোনো রান্নাই কিন্তু সুস্বাদু হবে না। আপনি ভিতর থেকে সুখী না থাকলে আপনার রান্নাবান্নাও কিন্তু সুখের হবে না, রান্নাবান্নাগুলোও কিন্তু সুস্বাদু হবে না। এটা আমি সবসময় মানি এবং জানি। আর এই যে এখন সাদা গুঁড়াটাকেও আমি একটু লবণ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে হচ্ছে চেলে নেবার পালা। চলেন একটি স্ট্রেনারের সাহায্যে এই চালের গুঁড়াগুলোকে একটু চেলে নিচ্ছি। খুবই সহজ, এই স্ট্রেনারটা খুবই কাজের। আমি অবশ্য কয়েক ধরনের স্ট্রেনার কিনেছি এবারে এই ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য। সবগুলো স্ট্রেনারের মধ্যে এই স্ট্রেনারটা আমার বেশি কাজের হয়েছে, মানে এটা দিয়ে চেলে নিতে আমার বেশি সুবিধা হচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার চালের গুঁড়াটা কিন্তু চেলে নেওয়া হয়ে গিয়েছে। আর ভাপা পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ। সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে এই চালের গুঁড়াটাকে চেলে নেওয়া। তারপরও আমার তেমন কষ্ট হয়নি, আমার এই স্ট্রেনারটা অনেক বেশি ভালো ছিল। এটা দিয়ে খুব দ্রুত আমার চালের গুঁড়াগুলো চালা হয়ে যাচ্ছিল। এবারে আমি সাদাগুলো চেলে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভাপা পিঠা মানে কিন্তু সাদা অংশটুকুই ভালো লাগে আমার কাছে। আপনাদের কার কাছে কোন অংশটা ভালো লাগে? আমি যখনই পিঠাটা খাই আমি সাদা অংশটা চারপাশ থেকে খেয়ে নেই। মাঝখানে যে গুড় নারিকেল দিয়ে থাকি সেটা আমি খাই না। বরাবরই আমার কাছে পিঠাটা সাদা অংশটা ভালো লাগে। অবশ্য এক একজনের এক এক রুচি বা এক এক মতামত। তো যাই হোক, এবারে আমরা পিঠার গুঁড়াগুলোকে সবগুলো চেলে নিচ্ছি। আর এভাবে চেলে নিয়ে এক পাশে রেখে তারপরে আমি কিন্তু একবারে পিঠাগুলো বানানো শুরু করব। 2 ধরনের চালের গুঁড়াই কিন্তু আমি চেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? আকর্ষণীয় লাগছে, কারণ একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালারিং। এখানে রং দেওয়ার প্রয়োজন নেই, চাইলে আপনারা কিন্তু ভিন্ন ভিন্ন রং দিয়ে এই চালের গুঁড়াটাকে ভিন্ন ভিন্ন কালারফুল করে নিতে পারেন, এবং ভাপা পিঠাগুলো আপনারা কালারফুল তৈরি করে নিতে পারেন। এবারে চলেন আমি গুড় নারিকেল এবং বাদাম কিশমিশগুলোকে জাল করে নেই। আমার কাছে কিন্তু এই উপকরণগুলো জাল করে নিলে পিঠাটা বেশি সুস্বাদু লাগে। আর মূল কারণ হচ্ছে পিঠাটা মাঝখান থেকে জয়েন্ট খুলে যায় না। অনেক সময় কিন্তু দেখবেন আপনারা ভাপা পিঠা তৈরি করতে গেলে মাঝখানে যখন এরকম গাদা গাদা গুড় নারিকেল দিবেন
তখন পিঠাটা ভাপিয়ে নেবার পরে ঠিক মাঝখান থেকে পিঠাটা অর্ধেক হয়ে যায়। সেজন্যই আমি কিন্তু এই পিঠার মাঝখানে যে পুরটা দেই সেই পুরটা আমি এভাবে জাল করে নিই। জাল করে নিলে হয় কি মাঝখান থেকে পিঠাটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আসলে ওই যে বললাম যার যার রুচি এবং যার যার মনের শৈল্পিকতা, আপনারা যে যেভাবে বানাতে কমফোর্ট ফিল করেন তারা সেভাবেই বানিয়ে নেবেন। আমি সবসময় আমার ভাপা পিঠাগুলো এই পদ্ধতিতে তৈরি করে থাকি। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই নারিকেলের পুরটা আমি জাল করে নিয়েছি। অনেক বেশি সুস্বাদু হবে আপনি যত বেশি জাল করে নেবেন, তবে অতিরিক্ত জাল করা যাবে না, তাতে করে একদম টাইট হয়ে যাবে। এবারে চলেন পিঠাগুলো তৈরি করে নেই। এই 4টে বাটি দিয়ে আমি এখন পিঠাগুলোকে তৈরি করে নিব একে একে। ভাপা পিঠা সবভাবেই তৈরি করা যায়। এরপরে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে ঝাল ঝাল ভাপা পিঠা খেয়ে নেওয়া যায়। ঝাল ভাপা পিঠাটা আমি কিভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। যদি আপনারা আমার সেই রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে আমি ঝাল ঝাল ভাপা পিঠাটা তৈরি করে থাকি। এভাবে প্রথমে সাদা গুঁড়া দিয়ে নিয়েছি, তারপরে মাঝখানে নারিকেলের পুর দিয়েছি, আর উপর থেকে আবার কালারিং গুঁড়াগুলো দিয়ে দিব। আবার আপনারা উল্টে পাল্টেও করতে পারেন। প্রথমে নিচে কিন্তু সাদা গুঁড়াটা না দিয়ে আপনারা কালারিং গুঁড়াটা দিতে পারেন, মাঝখানে গুড় নারকেল দিয়ে উপরে আবার সাদা অংশটুকু দিতে পারেন। সৌন্দর্যের জন্য করেছি আর টেস্টিও হয়েছিল আমার পিঠাগুলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও এভাবে পিঠাগুলো তৈরি করে নেবেন। একে একে আমি এই 4টে বাটি একবারে রেডি করে তারপর চুলার কাছে যাব, তারপরে ভাপিয়ে নেব। চুলার কাছে যেয়ে যখন ভাপাবো একটা বাটি খালি হলে আবার আমি ওই একটা এখান থেকে পূরণ করে নিব। যেই সময়টুকু ভাপ হবে ওই সময়টুকুতে কিন্তু আবার একটা পিঠা এভাবে রেডি করে নেওয়া যায়। আর উপরে কিন্তু আপনারা পাতলা নেট কাপড় দিবেন, অর্থাৎ যে জালি ব্যাগগুলো আছে সেগুলো কিন্তু আবার দিলে হবে না। মশারির কাপড় কিন্তু দোকানে অবশ্যই থাকে, আপনারা সেখান থেকে একটু মশারির কাপড় কিনে নিয়ে আসতে পারেন, অথবা পাতলা যে কোনো কাপড় আপনারা সংগ্রহ করে নিতে পারেন। অনেকে আছে নেট ব্যাগ দিয়ে পিঠাগুলো বানিয়ে থাকেন, আসলে কিন্তু ওইটা কোনোভাবেই হয় না। নেট ব্যাগের যে ফাঁকাগুলো এগুলো একটু বেশি ফাঁকা, তখন চালের গুঁড়াগুলো পাত্রের মধ্যে পড়ে যেতে পারে। ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। তাতে করে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই মনে করে থাকেন যে এই শীতেই মনে হয় ভাপা পিঠাটা খেতে খুবই ভালো লাগে। না ভিউয়ার্স, আমি কিন্তু সারা বছরই কখনো না কখনো আমি পিঠাগুলো বানিয়ে থাকি, কারণ আমার বাসায় নাস্তা আইটেমটা খুব বেশি চলে। তো যে যেটা খেতে চায় যখন খেতে চায় সেটাই কিন্তু আমাকে বানিয়ে দিতে হয়। এবারে চলেন পিঠাগুলো ভাপিয়ে নেই। আমি আমার একটি পাতলা উন্না আমি এভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, বেশ কয়েক টুকরো করে নিয়েছি, কারণ আমার হাতের কাছেও কিন্তু মশারির কাপড়টা ছিল না। পরবর্তীতে আমি ওই দোকান থেকে মশারির কাপড়টা কিনে নিয়ে আসব, 1 গজ পরিমাণ কিনে নিয়ে এসে বাসায় রাখবো, সেটা থেকে আমি পিঠাগুলো তৈরি করে নেব। এতে দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠা কিন্তু ভাপিয়ে নিতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। আর এই চালের গুঁড়াটা আমি নির্বাচন করেছিলাম কিভাবে সেটা বলে দিচ্ছি। আমি যে পরিমাণ আতপ চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি সিদ্ধ চাল নিয়েছি, অর্থাৎ যে চালটা দিয়ে আমরা ভাত খেয়ে থাকি সেই চালটা আতপ চালের থেকে অর্ধেক পরিমাণ নিয়েছি। তো এভাবেই কিন্তু ভাপা পিঠার গুঁড়াটা তৈরি করে নেবেন। ইনস্ট্যান্ট যদি আমরা ব্লেন্ডারে এই চালের গুঁড়াটা তৈরি করে নেই তাতে করে ভাপা পিঠাটা অনেক বেশি সুন্দর হয়। এই যে দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে।